আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদ শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দুদকের দুই মামলায় শেখ হাসিনা ও জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে, আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং নারী বিশ্বকাপ বাছাই বাংলাদেশের টানা তৃতীয় জয়, লাহোরের রেকর্ড করা ম্যাচে স্কটল্যান্ডকে 34 রানে হারালো টাইগার্সরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এর প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা 2টি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। মঙ্গলবার আদালত দুদকের দেওয়া চার্জশিট গ্রহণ করেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জনকে আসামি করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের সময় আসলে গুলি করে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগুন দেওয়ার সময় একজন জীবিত ছিলেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন গুম করে রাখার অভিযোগে সাবেক র্যাব কর্মকর্তা এম সোহেলকে 18 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। প্রসিকিউশন জানিয়েছে 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করার পর তাদের দেহ ভ্যানে তুলে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। আগুন দেওয়ার সময়ও একজন জীবিত ছিলেন। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সকালে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন ঢাকা জেলার বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাইল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। তারা ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেফতার ছিলেন। 5 জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল। আজকে 3 জনকে হাজির করা হয়েছিল। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আশুলিয়ার মামলা নিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারবো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গোলাম মুর্তজা নামে এক ব্যক্তিকে অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগ আনা হয় র্যাবের সাবেক আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহেলের বিরুদ্ধে। তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গোলাম মুর্তজা মাহিন তিনি তার ভাইয়ের সাথে ঢাকায় দেখা করতে এসেছিলেন। ধানমন্ডি থেকে পিক করা হয় এবং তাকে সাথে সাথে জমটুপি পরিয়ে নিয়ে যে 47 দিন আটক রাখা হয়, আয়নাঘরে রাখা হয়, নির্যাতন করা হয়, উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়েও মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। জুলাই আন্দোলনের গুলির ঘটনায় চট্টগ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলামকেও হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। চাল ও পেঁয়াজের বাড়তি দামের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত তেলের দাম নির্ধারণ করা হয়েছে 189 টাকা। সরকার নির্ধারিত দামে তেল বিক্রি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। রমজান মাস থেকে চলতে থাকা সংকটের মধ্যেই সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেল একবারে প্রতি লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে, আর খোলা তেল লিটারে 12 টাকা বাড়িয়ে করা হয়েছে 169 টাকা। এই দাম বৃদ্ধিতে বছরে সরকারের রাজস্ব আদায় বাড়বে 550 কোটি টাকা। রাজস্ব আয় বাড়ানো ছাড়াও আন্তর্জাতিক বাজারের সাথে মিল রাখতে দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাআল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। রাজস্ব আদায় এবং আন্তর্জাতিক বাজারের যে পণ্য যে মূল্য দুটো সমন্বয়ে এই দামটা বেড়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে, তাই তেলের দাম বৃদ্ধি ভোক্তার উপর তেমন প্রভাব ফেলবে না। মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি করবে প্রতি মাসে। তো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তো সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। চালের দাম বেড়েই আছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম কমবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হতে 2018 সালে বাংলাদেশ যখন যোগ্য হয় তখন থেকে যদি সঠিকভাবে কাজ করা হতো তাহলে কোনো চ্যালেঞ্জ থাকার সুযোগ ছিল না। তিনি আরো বলেন, পেছনে ফেরার সুযোগ নেই, সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে একাধিক উপদেষ্টা, সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণ নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেন, পেছনে ফেরার কোনো পথ নেই। 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে আপনারা তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি। আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন করে ওইটা ফেরার আমাদের পথ নাই। আমরা বরং ওটাকে কি করে নিরাপদ করবো, এটা আমাদের সবার চেষ্টা, সম্মিলিত চেষ্টা হতে হবে। এটা একটা ন্যাশনাল ইস্যু। সঠিক প্রস্তুতি না নিয়ে উন্নয়নের গল্প বেশি থাকায় সামনে কিছু চ্যালেঞ্জ আছে, তবে সেগুলো মোকাবেলায় প্রস্তুতিও রয়েছে সরকারের। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্স না আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। আমাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু পরামর্শ তো বন্ধ হয়নি। তাহলে এগুলি তো আপনারা জানেন। তো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানব সম্পদের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। আমরা সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ। তো উনি চাচ্ছেন যে সার্কের যতগুলো দেশ আছে, আমরা তো সাউথ এশিয়ার পরিবারভুক্ত, এই প্রত্যেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হয়। তো সেই আলোকে পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ার পরিবারভুক্ত, সার্কের ভুক্ত, আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। অন্তর্বর্তী সরকারের কূটনীতিক নীতি হলো প্রো বাংলাদেশ বলে জানান প্রেস সচিব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আইসিসি নারী বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে রেকর্ড গড়া ম্যাচে স্কটল্যান্ডকে 34 রানে হারিয়েছে টাইগার্সরা। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে 6 উইকেটে 276 রান তোলে বাংলাদেশ, যা এখন পর্যন্ত বাংলাদেশ নারীদের ক্রিকেটের সর্বোচ্চ টিম টোটাল। দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিনের জোড়া হাফ সেঞ্চুরিতে 103 রানের জুটির পর ষষ্ঠ উইকেটের রেকর্ড 61 রানের জুটি গড়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ফাহিমা খাতুন। জবাবে টাইগার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 242 রানে থামে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে 4টি উইকেট নিয়েছেন স্পিনার নাহিদ আক্তার। একই ভেন্যুতে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। দর্শক, এবার চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর।
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও কমপক্ষে 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা পৌঁছেছে 51,000-এ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,16,343 জনে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। এবারে কৃষি সংবাদ। শিক্ষকতার পাশাপাশি পেকিং জাতের হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের জহুরুল ইসলাম। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকেই এই জাতের হাঁস পালন শুরু করার পাশাপাশি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন শুরু করেছেন। শফিউল বারী রাসেলের রিপোর্ট। জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের জহুরুল ইসলাম কওমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করতেন। সফল উদ্যোক্তা হওয়ার প্রবল আগ্রহ থেকেই বাড়ির সামনে পুকুরে বাঁশের মাচা তৈরি করে তাতে দ্রুত বর্ধনশীল 300 পেকিং জাতের হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন খামার। এখন বর্তমানে আমার খামারে অনেক হাঁস আছে এবং আমি এই খামার থেকে ডিম উৎপাদন করি, তার পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটাই। বাচ্চা ফুটে আমি মোটামুটি স্বাবলম্বী। নিজের ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকার অনেক বেকার নারী পুরুষকে হাঁস পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছেন তিনি। আল্লাহর রহমতে 42-43 দিনে আমার প্রায় 3 কেজির মতো ওজন আসছে হাঁস। এখনো পাড়া কিছু ঘর হয়নি। ওনার দেখা দেখি আসলে গ্রামে অনেকে পালতেছে, আমিও পালতেছি। মোটামুটি হাঁসটা মোটামুটি আর কি লাভজনক। বাচ্চা ফুটানোর পর আমি বাজারজাত করি এবং ওনারাও লালন পালন করতেছে, করে ওনারাও কিছু লাভবান হচ্ছে, আমিও স্বাবলম্বিত হচ্ছি। জেলায় এই জাতীয় হাঁসের খামার সম্প্রসারণে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। নিরাপদ প্রাণীর প্রোটিন সরবরাহ করা এটা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এই পেকিং জাতের হাঁস মাত্র 45 দিনে প্রায় 2 কেজির উপরে ওজন আসে। রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, যার কারণে দেখা যায় যে তাদের অসুখ কম হয় এবং মর্টালিটি অনেক কম, প্রায় 2% সর্বোচ্চ। এই ধরনের খামার সম্প্রসারণ করা গেলে দেশের নিরাপদ প্রোটিনের চাহিদা যোগানে অগ্রণী ভূমিকা রাখবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাটের পাঁচবিবি থেকে শফিউল বারী রাসেল, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দেশে প্রথমবারের মতো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র গড়ে উঠল রাজশাহীতে। প্রাকৃতিক ও মানব সৃষ্ট নানা কারণে প্রজনন হার কমে যাওয়া বিলুপ্তির দ্বার প্রান্তে ঘড়িয়াল। মহাবিপন্ন ঘড়িয়াল রক্ষায় প্রজনন কেন্দ্রকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন প্রাণী বিজ্ঞানী ও পরিবেশবাদীরা। আবু সালেম মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। দেশের পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদ একসময় ছিল ঘড়িয়ালের আপন ঠিকানা, কিন্তু নদী দূষণ, নাব্যতা সংকট, অবৈধ শিকার, পাচার ও খাদ্য সংকটে জলজ এই নিরীহ সরীসৃপ প্রাণীটি এখন মহাবিপন্ন। এমন সংকটময় প্রেক্ষাপটে রাজশাহীর পবা নার্সারির পুকুরে করা হলো ঘড়িয়ালের প্রজনন কেন্দ্র। গাজীপুর সাফারি পার্কের 2টি ঘড়িয়াল অবমুক্ত করা হয় এই প্রজনন কেন্দ্রে। 3টা ফিমেল এবং 1টি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। এখানে যারা কাজ করে তারাই কিন্তু এটা মনিটর করবে এবং তারাই কিন্তু এখান থেকে ডিম কালেকশন বা ডিম দেখা তাদেরকে আমরা ট্রেন আপ করে তুলছি। সুতরাং এখানে সার্বিকভাবে সরকারের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া, বন বিভাগের পক্ষ থেকে এই কাজগুলো চালিয়ে নেওয়া মোটেই আমাদের জন্য অসুবিধা হবে না। সঠিকভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমেই ঘড়িয়াল আবার ফিরতে পারে পদ্মা মেঘনায় তার আপন প্রাকৃতিক পরিবেশে, বলছেন পরিবেশবিদরা। ঘড়িয়ালটাকে কোরবানমুক্তভাবে থাকতে পারে সেই চেষ্টা করা হবে এবং আমরা আশাবাদী যে সামনের ব্রিডিং সিজনে হয়তো এখান থেকে আমরা ডিম পাবো এবং ডিম পেলে আমরা চেষ্টা করবো সেগুলো যাতে প্রপারলি হ্যাজ করে ডিম ফুটে বাচ্চা বের হয় সেই চেষ্টা, এবং পরবর্তীতে এই ব্রিডিং সেন্টার যে কমপ্লিট ডিজাইন আছে ক্রমান্বয়ে সেগুলো কমপ্লিট হলে এটা পূর্ণাঙ্গ একটি প্রজনন কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। মহাবিপন্ন ঘড়িয়ালের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি জনসচেতনতা জরুরি, বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।
দুদকের 2 মামলায় শেখ হাসিনা ও জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা কারাগারে, আগুন দেওয়ার সময়ও এক তরুণের জীবিত থাকার তথ্য। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব পড়বে না বললেন বাণিজ্য উপদেষ্টা। এবং নারী বিশ্বকাপ বাঁচে বাংলাদেশের টানা 3য় জয়, লাহোরে রেকর্ড করা ম্যাচে স্কটল্যান্ডকে 34 রানে হারালো টাইগার্সরা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।